আলেখ্যর বোন তমসাকে ফোনে বলে তোমার শাশুড়ির মা একদম ঠিক আছে, ওনার কিচ্ছু হয়নি। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর তমসা আপন মনে বলতে থাকে তার মানে আমাকে আবার ও বাড়িতে গিয়ে কাল জেরার মুখোমুখি হতে হবে। এরপর প্রতাপ ফোন করে তমসাকে নার্সিংহোমে ডাকলে তমসা বলে এত রাতে পরস্ত্রীকে ফোন করবেন না। এই বলে কথা শুনিয়ে ফোনটা রেখে দেওয়ার পর প্রতাপ খগেনকে বলে কিভাবে সবার মৃত্যু হলো, এই পুরো ব্যাপারটা কিভাবে ঘটছে সবটা তদন্ত করতে। খগেন বলে আপনি চিন্তা করবেন না, আমি ব্যাপারটা খতিয়ে দেখছি। পরের দিন তমসা ও আলেখ্য বাড়িতে ফিরে আসলে তমসা আলেখ্যর মায়ের প্রেশার চেক করার কথা বললে আলেখ্যর মা বলে আমি একদম ঠিক আছি। আর আশেপাশের কেউ তমসাকে চেক করতে না দেওয়ার জন্য বলে অলরেডি ডক্টর এসে দেখে গেছে। এরপর তমসার সন্দেহ আরও বেড়ে গিয়ে সবাইকে পিন করে কথা শোনায় আর বলে আমি ঢোকার সময় সিকিউরিটিকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন কোনো ডক্টর বাড়িতে আসেননি, ম্যাডাম ঠিক আছে। পাশ থেকে আলেখ্য বলে তার মানে তুমি বলতে চাইছো মাম্মির কিছু হয়নি? তমসা বলে হ্যাঁ, ওনার কিচ্ছু হয়নি। এসব কথার মধ্যে বৃন্দা এসে বলে আগে তুমি বলো তোমার বিয়ের দিন তুমি কোন পেশেন্টের অপারেশন করতে গিয়েছিলে? তখন তমসা বলে আমি যতদূর জানি আপনি এখনো এ বাড়ির বউ হননি, আগে মাথায় সিঁদুরটা উঠুক তারপর কর্তৃত্ব ফলাবেন। এই বলে কথা শোনায় পাশ থেকে আদিনাথ বলে তুমি কিন্তু তোমার সীমানা ছাড়িয়ে যাচ্ছ। তমসা বলে আমি যতদূর জানি এ বাড়িতে কেউ গলা তুলে কথা বলে না, তাহলে সেটা কি শুধুমাত্র আপনার জন্যই প্রযোজ্য? কথায় কথায় অধীর এসে তমসাকে বলে তুমি কে বলো তো? তমসা তখন নিজের পরিচয় দেয় আর বলে এবার কি আধার কার্ড প্যান কার্ডও দিতে হবে? এর মধ্যে আদিনাথের কাছে একটা ফোন আসলে আদিনাথ অবাক হয়ে চিৎকার করে ওঠে। তখনই আলেখ্যর মা এসে বলে কি হয়েছে? তমসা বলে আপনি তো দিব্যি সুস্থ আছেন। এরপর আদিনাথ আবির আর অধীরকে এক সাইডে নিয়ে গিয়ে বলে রঘু খুন হয়েছে। পাশ থেকে আবির বলে আমি ব্যাপারটা জানতাম, তুমি চিন্তা করবে বলে বলিনি, কিন্তু আমার মনে হয় এই মেয়েটা সব ঘোট পাকাচ্ছে। তারপর অধীর তমসার কাছে এসে বলে আমি কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা এখনো পেলাম না। তমসা বলে সকলের প্রশ্নের উত্তর দেব, তার আগে এটা বলা হোক আমার শাশুড়ি মা তো দিব্যি সুস্থ, তার মানে এবারেরই কেউ ওনাকে পেশেন্ট সাজতে বাধ্য করেছে?